হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা কে কোথা থেকে দেখছো ভাইয়াকে একটু কমেন্টে জানিয়ে দাও এবং পাশাপাশি আজকের ক্লাসটি তোমরা শেয়ার করে দাও। পাশাপাশি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, আজকে তোমরা সবাই ক্লাসটি কি করে দাও, শেয়ার করে দাও। ক্লাসটি প্রথমে তোমরা শেয়ার করে দাও, ক্লাসটি প্রথমে তোমরা সবাই শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবাইকে, এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা কে কোথায় থেকে দেখছো এবং কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও এবং পাশাপাশি ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। ভাই কলম কোথায়? এখানে কলম নেই। আচ্ছা, ওকে, আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের শেষাংশ নিয়ে। যেহেতু আমরা এর আগে একটি ক্লাস করে ফেলছি ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের প্রথম অংশ নিয়ে, আজকে আলোচনা হবে ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের শেষাংশ নিয়ে। ওকে, আমরা তাহলে চলো ক্লাসটি শুরু করি। আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের শেষাংশ নিয়ে। ওকে, ঠিক আছে। তোমরা অবশ্যই স্লাইড দেখতে পাচ্ছ। প্রথমে আমরা আলোচনা করব ভারত উপমহাদেশকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন। ওকে, আমরা তাহলে শুরু করি। দেখো, প্রথমে ভারতীয় উপমহাদেশকে নৃতত্ত্বের জাদুঘর হিসেবে আখ্যায়িত করেছেন হচ্ছে ভিনসেন্ট স্মিথ। কে? ভিনসেন্ট স্মিথ। দেখো, ভিনসেন্ট স্মিথ ভারতীয় উপমহাদেশকে নৃতত্ত্বের জাদুঘর বলে আখ্যায়িত করেছেন। প্রথম আসি, কে ভারতীয় উপমহাদেশকে নৃতত্ত্বের জাদুঘর হিসেবে আখ্যায়িত করেছেন? যদি প্রশ্ন আসে তাহলে কি লিখবো? ভিনসেন্ট স্মিথ। কে? ভিনসেন্ট স্মিথ ভারতীয় উপমহাদেশকে নৃতত্ত্বের জাদুঘর হিসেবে আখ্যায়িত করেছেন। এবার আসি কেন করেছেন। এই যে দেখো, ভিনসেন্ট স্মিথ ভারতীয় উপমহাদেশকে নৃতত্ত্বের জাদুঘর হিসেবে কি করেছেন? আখ্যায়িত করেছেন। এবার আসি হচ্ছে কেন করেছেন। মূলত ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জাতি
বর্ণ ও ধর্মের লোক বাস করে বিদায় ভারতীয় উপমহাদেশকে কি বলা হয়? নৃতত্ত্বের জাদুঘর বলা হয়। ওকে ভাইয়া, তোমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? একটু ভারতীয় উপমহাদেশকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন, এটি ভাইয়া যেভাবে লিখে দিয়েছেন সেভাবে একটু লিখে নাও, এবং পাশাপাশি তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে ভাইয়াকে জানিয়ে দাও। ওকে, জাকির ইসলাম জানিয়েছে ক্লিয়ার, মুশফিকে জাহান জানিয়েছে ক্লিয়ার, আফিয়া তাবাসসুম জানিয়েছে ক্লিয়ার। ওকে ভাইয়া, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। তোমাদের যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখন শুরু করব হচ্ছে মূলত আজকের ক্লাসটি শুরু হবে হচ্ছে শেষাংশ, অর্থাৎ মুইজউদ্দিন মোহাম্মদ গুরি থেকে। কে থেকে? মুইজউদ্দিন মোহাম্মদ গুরি। এই যে দেখো, মুইজউদ্দিন মোহাম্মদ গুরি কে? প্রথম আসি হচ্ছে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি নিয়ে। মুইজউদ্দিন মোহাম্মদ গুরির শাসনকাল ছিল হচ্ছে 1203 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। কত খ্রিস্টাব্দ পর্যন্ত? 1203 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1203 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে মোহাম্মদ গুরির প্রকৃত নাম কি? মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম। তোমাদের যদি পরীক্ষা আসে তাহলে কি লিখবা? মুইজউদ্দিন মোহাম্মদ গুরির প্রকৃত নাম কি? মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম। মোহাম্মদ গুরির ভাইয়া প্রকৃত নাম কি? মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম। এরপর আসি, তবে তিনি শিহাবুদ্দিন, তিনি আরো দুটি নামে পরিচিত, সেটি হচ্ছে শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি বা আরেকটি হচ্ছে মোহাম্মদ গুরি। আমরা তাকে কি নাম হিসেবে চিনি? মোহাম্মদ গুরি নাম হিসেবে চিনি, অথচ তার প্রকৃত নাম কি? মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম। এবার আসি, এরপর হচ্ছে 1203 খ্রিস্টাব্দে তার বড় ভাই ছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন। কে? তার বড় ভাই ছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন। এই যে গিয়াসউদ্দিন যখন মৃত্যুবরণ করলেন কত খ্রিস্টাব্দে? 1203 খ্রিস্টাব্দে যখন গিয়াসউদ্দিন মৃত্যুবরণ করেন তখন গুর সিংহাসনে কে আরোহণ করেন? গুর সিংহাসনে আরোহণ করেন তখন হচ্ছে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি। মুইজউদ্দিন মোহাম্মদ গুরি কত খ্রিস্টাব্দে শাসনাধীনে আরোহণ করেন, অর্থাৎ তার শাসন কার্য শুরু করেন? যদি প্রশ্ন আসে তাহলে কি লিখবা? 1203 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে তিনি হচ্ছে সর্বপ্রথম স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা থাকে। এটা যদি প্রশ্ন আসে তাহলে কি লিখবা? মুইজউদ্দিন মোহাম্মদ গুরি। এই যে দেখো, মুইজউদ্দিন মোহাম্মদ গুরি হচ্ছে সর্বপ্রথম স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠাতা। স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতাকে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি। তিনি হচ্ছেন ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এর পূর্বে যদিও বা মুসলিম অনেক নেতা ভারত আক্রমণ করেছিলেন এবং কি হয়েছিলেন? বিজয়ী হয়েছিলেন, তবু তারা স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করে যেতে পারেননি। যেমন মোহাম্মদ বিন কাসেম 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেছিলেন। এরপর সুলতান মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। এরপরেও তারা ভারতে স্থায়ী কোনো ধরনের মুসলিম শাসন প্রতিষ্ঠা করে যেতে পারেননি। পরবর্তীতে মোহাম্মদ গুরি এসে ভারতে স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠিত করেছেন। ওকে ভাইয়া, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু জানিয়ে দাও। যদি প্রশ্ন আসে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে, তাহলে কি লিখবা? মুইজউদ্দিন মোহাম্মদ গুরি। কে? মুইজউদ্দিন মোহাম্মদ গুরি। ওকে, এবার আসে হচ্ছে পরবর্তী স্লাইডে। দেখো, মোহাম্মদ গুরি
যখন ভারত আক্রমণ করবেন, ভারতবর্ষ আক্রমণ করবেন, তখন ভারতীয় উপমহাদেশের অবস্থা কেমন ছিল? প্রথম আসি হচ্ছে রাজনৈতিক অবস্থা। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? এই যে দেখো, তাদের মধ্যে কোনো ধরনের কি ছিল না? ঐক্য ছিল না। তাদের মধ্যে কোন ধরনের কি ছিল না? রাজনৈতিক ঐক্য ছিল না। রাজনৈতিক ঐক্য ছিল না। কি ছিল না? তাদের মধ্যে কোন ধরনের রাজনৈতিক ঐক্য ছিল না। কেন ছিল না ভাইয়া? তারা হচ্ছে চরম বিশৃঙ্খল ছিল, চরম বিশৃঙ্খল ছিল এবং ওখানে অরাজকতা ছিল। পাশাপাশি সমগ্র ভারত যখন তাদের মধ্যে কোনো ধরনের ঐক্য ছিল না, চরম বিশৃঙ্খলা বিরাজ করছিল, তখন সেখানে কি হয়েছিল? বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের কি হয়েছিল? উদ্ভব ঘটেছিল। সেই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে তোমার পাঞ্জাব, মুলতান, সিন্ধু, দিল্লি আজমির, কনৌজ, বুন্দেলখণ্ড, গুজরাট, বিহার এবং বাংলা। এসব কি হয়েছিল? ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উদ্ভব হয়েছিল। কেন হয়েছিল? তাদের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক ঐক্য ছিল না। পাশাপাশি সেখানে যারা নেতা ছিলেন তারা চাইতো হচ্ছে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য। এসব কারণে হচ্ছে মূলত তাদের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। এর ফলে কি হয়েছিল? তাদের মধ্যে কোনো ধরনের শৃঙ্খলা ছিল না। তাদের মধ্যে যেখানে সেখানে মারামারি এবং ঝগড়াঝাটিতে সবসময় তারা লিপ্ত ছিল। পাশাপাশি ওখানে কি হয়েছিল? ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উদ্ভব ঘটেছিল, যেখানে মানে হচ্ছে যার রাজ্যে সেই রাজা, যার রাজ্যে সেই রাজা, তারা যাতে তাদের শাসন কার্য প্রতিষ্ঠিত করতে পারেন সেজন্য তারা কি করেছিলেন? ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো কি করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন। এরপর এই গেল হচ্ছে তাদের রাজনৈতিক অবস্থা। প্রথমে লিখবা হচ্ছে তাদের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? তাদের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক ঐক্য ছিল না। এরপর আসি হচ্ছে তাদের সামাজিক অবস্থা। এই যে সামাজিক অবস্থা, সামাজিক অবস্থা কেমন ছিল? দেখো, সামাজিক অবস্থা ছিল তাদের মধ্যে কি? অরাজকতাপূর্ণ। তাদের মধ্যে অনাচার, পারস্পরিক হিংসা বিদ্বেষ, বর্ণপ্রথা। এই যে বর্ণপ্রথা, যেমন ওখানে হচ্ছে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীরা। কারা? হিন্দু ধর্মাবলম্বীরা। মূলত হিন্দু ধর্মাবলম্বীরাই তাদের মধ্যে জাতিভেদ প্রথা ছিল। কি ছিল? জাতিভেদ প্রথা। তাদের মধ্যে কি ছিল? 4টি গোত্রে তারা বিভক্ত ছিল। কয়টি ভাইয়া? 4টি গোত্রে। তারা কয়টি গোত্রে বিভক্ত ছিল ভাইয়া? 4টি গোত্রে। এই 4টি গোত্রগুলো কি কি? এর পূর্বের ক্লাসে বলেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, 3 নাম্বার হচ্ছে বৈশ্য এবং কি? শূদ্র। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্ররা ছিল, তাদের মধ্যে সবচেয়ে বেশি নিগৃহীত ছিল হচ্ছে বৈশ্য এবং শূদ্ররা। তাদের মধ্যে সবচেয়ে নিগৃহীত ছিল কারা? বৈশ্য এবং শূদ্ররা। এই যে ক্ষত্রিয়রা হচ্ছে মূলত শাসন কার্য কি করত? পরিচালনা করত। শাসন কার্য এবং যুদ্ধ বিগ্রহতে লিপ্ত ছিল। শাসন কার্য এবং যুদ্ধ বিগ্রহ কি? শাসন কার্য এবং যুদ্ধ বিগ্রহ লিপ্ত ছিল। যারা বৈশ্য ছিল তারা হচ্ছে কি করত? ব্যবসা করত। কি করত ভাইয়া? বৈশ্যরা ব্যবসা করত। বৈশ্যরা কি করত? ব্যবসা করত। এবং শূদ্র যারা ছিল তারা হচ্ছে কৃষিকাজ এবং অন্যান্য যে কাজসমূহ ছিল সেই কাজগুলো তারা করত। যদিও বা সবচেয়ে বেশি কাজ করতে হচ্ছে বৈশ্য এবং শূদ্ররা, তাদের সেই যে কাজের পারিশ্রমিক পেত, ওইখান থেকে মূলত এই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা ওইগুলো তাদের নিজেদের হস্তে নিয়ে যেত এবং তাদেরকে নানাভাবে শোষণ নির্যাতন চালাতো। এ ছিল হচ্ছে প্রাচীনকালে ভারতবর্ষের কি অবস্থা? সামাজিক অবস্থা। এবং পাশাপাশি তাদের মধ্যে কি ছিল? এই যে একটা সহমরণ প্রথা ছিল। কি প্রথা ভাইয়া? সহমরণ প্রথা। কি প্রথা? সহমরণ প্রথা। এই যে দেখো ভাইয়া, লিখে দিচ্ছি, সহমরণ প্রথা। এই সহমরণ প্রথাটা মূলত কি? সহমরণ প্রথাটা ছিল যদি কোনো স্বামী মৃত্যুবরণ করত, স্ত্রী যদি কোনো স্বামী মৃত্যুবরণ করত, তাহলে ওই স্বামীর মৃত্যুর পরপরই তার স্ত্রীকে তার সাথে কি বরণ করতে হতো? সহমরণ বরণ করতে হতো। অর্থাৎ কোনো বিধবা স্ত্রীর যদি স্বামী মৃত্যুবরণ করে, তাহলে ওই বিধবা স্ত্রীকেও কি করতে হতো? মৃত্যুবরণ করতে হতো। এটি ছিল হচ্ছে মূলত সহমরণ প্রথা। এই সহমরণ প্রথা ওখানে বিরাজমান ছিল। পাশাপাশি তাদের মধ্যে বিধবা বিবাহ কি ছিল? নিষিদ্ধ ছিল। কি? বিধবা বিবাহ কি ছিল? নিষিদ্ধ ছিল। বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল।
এবং একাধিক বিবাহ করা যেত, কিন্তু বিধবা বিবাহ করা যেত না। কি বলছি ভাইয়া? বিধবা বিবাহ করা যাবে না, কিন্তু একাধিক বিবাহ করতে পারবে একজন স্বামী। এই যে দেখো, প্রথমে কি সহমরণ প্রথা। এই যে সহমরণ প্রথা প্রচলিত ছিল, এটির ফলে হিন্দু সমাজে কি হয়েছিল, নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। পাশাপাশি তারা আরেকটা পুণ্যের কাজ মনে করতো, যে গঙ্গা জলে কি, গঙ্গা জলে পুত্র সন্তানকে ভাসিয়ে দেওয়া। কি ভাইয়া? গঙ্গা জলে পুত্র সন্তানকে কি দেওয়া, ভাসিয়ে দেওয়া। পুত্র সন্তানকে ভাসিয়ে দেওয়াকে তারা কি মনে করতো ভাইয়া? পুণ্যের কাজ মনে করতো। ওকে, এখন ভাইয়া কি কি বলছি। প্রথম হচ্ছে তাদের মধ্যে জাতিভেদ প্রথা ছিল প্রখর। এরপর আসছে হচ্ছে তাদের মধ্যে বিধবা বিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল, কিন্তু সহমরণ প্রথা প্রচলিত ছিল। এটি পরবর্তীতে, এই যে সহমরণ প্রথা, এটি বন্ধ করানো হচ্ছে 1829 খ্রিস্টাব্দে। 1829 খ্রিস্টাব্দে এটি সহমরণ প্রথা বন্ধ হয়েছিল রাজা রামমোহন রায়ের কি সহযোগিতায়। এই 1829 খ্রিস্টাব্দে হিন্দুরা এই সহমরণ প্রথা কি করেছিল, রাষ্ট্রীয়ভাবে একেবারে উৎখাত করতে সক্ষম হয়েছিল। এরপরে তাদের মধ্যে যে গঙ্গা জলে পুত্র সন্তানকে তারা ভাসিয়ে দেওয়া, এটিকে কি মনে করতো, পুণ্যের কাজ মনে করতো। এবং তাদের মধ্যে যে গোত্রের মধ্যে যে দ্বন্দ্ব ফাসাদ ছিল, সেগুলো ছিল সবচেয়ে শীর্ষে। এবং তারা মনে করতো এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে 4 ধরনের বিভাজন ছিল তাদের মধ্যে, এই যে বৈশ্য এবং শূদ্রদেরকে তারা সবচেয়ে নিগৃহীত অবস্থায় রেখেছিল। এবং পাশাপাশি যে শূদ্ররা ছিল, শূদ্রদেরকে তারা মন্দিরে যে গীতা পাঠ হতো, ওখানে সম্পূর্ণ তাদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল, এবং সেই মন্ত্র পাঠ এবং শোনাও তাদের জন্য নিষিদ্ধ ছিল। এই ছিল হচ্ছে প্রাচীনকালে প্রাচীন ভারতবর্ষের সামাজিক অবস্থা। আচ্ছা ভাইয়া এতটুকু পর্যন্ত যা বুঝিয়েছে তা তোমরা বুঝেছো কিনা ভাইয়াকে একটু কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ ভাইয়া, 1829 খ্রিস্টাব্দে। ওকে ঠিক আছে, মুশফিকা জাহান ক্লিয়ার ভাইয়া। ওকে ঠিক আছে, তোমাদের ক্লিয়ার হলে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। ওকে, এবার আসি হচ্ছে মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের কারণ। মোহাম্মদ ঘুরি কেনই বা ভারতে অভিযান চালিয়েছিলেন? মোহাম্মদ ঘুরি ভারতে অভিযান চালিয়েছিলেন? এর প্রধান কারণ ছিল হচ্ছে মূলত স্থায়ী সাম্রাজ্য কি করা, প্রতিষ্ঠা করা। ওখানে তিনি কি করবেন, স্থায়ী সাম্রাজ্য কি করবেন, প্রতিষ্ঠিত করবেন। কোথায়? ভারতীয় উপমহাদেশে তিনি কি করবেন, স্থায়ী শাসন প্রতিষ্ঠিত করবেন। ভারতীয় উপমহাদেশে তিনি কি করবেন, স্থায়ী শাসন প্রতিষ্ঠিত করবেন। এই ছিল হচ্ছে মূলত প্রধান কারণ। এর পরবর্তী যে কারণটি উল্লেখ করা হয় সেটি হচ্ছে সুলতান মাহমুদের উত্তরসূরিদের থেকে পাঞ্জাবকে কি করা, নিরাপদ রাখা। সুলতান মাহমুদের উত্তরসূরিদের থেকে পাঞ্জাবকে কি করা, নিরাপদ রাখা। এই যে গুর সম্প্রদায়ের কাছে সুলতান মাহমুদরা কি হয়েছিল, পরাজিত হয়েছিল। এবং পরাজিত হওয়ার পর তারা পাঞ্জাবে কি করেছিল, আশ্রয় নিয়েছিল। যখন তারা পাঞ্জাবে আশ্রয় নিয়েছিল, মোহাম্মদ ঘুরি চিন্তা ভাবনা করলেন যে যদি তারা এখানে পাঞ্জাবে যদি আশ্রয় গ্রহণ করে, তাহলে গৌড় রাজ্যের জন্য এটি কি হতে পারে, বিপদ হতে পারে। পরবর্তীতে তারা গৌড় রাজ্যে আক্রমণ করতে পারে। এটি ভেবে মোহাম্মদ ঘুরি কি করলেন, এই যে মোহাম্মদ ঘুরি ভারত অভিযানের কি নিয়েছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন। এই যে দেখো, সুলতান মাহমুদের উত্তরসূরিদের থেকে পাঞ্জাবকে নিরাপদ রাখার জন্য মূলত সুলতান মাহমুদের থেকে উত্তরসূরিদের থেকে পাঞ্জাবকে নিরাপদ রাখার জন্য মোহাম্মদ ঘুরি ভারত অভিযান করেছিলেন, অর্থাৎ পাঞ্জাব অভিযান করেছিলেন। এটি ছিল হচ্ছে মূলত দ্বিতীয় কারণ। অর্থাৎ মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের দ্বিতীয় কারণ কি ছিল, সুলতান মাহমুদের উত্তরসূরিদের থেকে পাঞ্জাবকে কি রাখা, নিরাপদ রাখা। এরপর আসি হচ্ছে তৃতীয় কারণ, সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট যে কারণটি, সেটি হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য। তৎকালীন ভারতীয় উপমহাদেশ ছিল ধনৈশ্বর্যে ভরপুর। তাদের মধ্যে যে ধন সম্পদ ছিল সেগুলো ছিল, সেই সম্পদগুলোর প্রাচুর্যতা ছিল। এই সম্পদগুলো যদি মুসলিমদের আয়ত্তে আনা যায় এবং পরবর্তীতে ভারতের যে মুসলিম সাম্রাজ্য যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে মুসলিমরা ওখানে কি করতে পারবে, সানন্দে তাদের যে
ধনৈশ্বর্য ছিল সেগুলো মুসলমানদের হাতে নিয়ে আসতে পারবে এবং সেগুলো দিয়ে মুসলমানরা রাষ্ট্রের পুনঃসংস্কারের কাজে কি করতে পারবে, রাষ্ট্র পুনঃসংস্কারের কাজে ব্যয় করতে পারবে এবং সেই সম্পদ দ্বারা মুসলমানরা লাভবান হবে। এটি ছিল হচ্ছে মূলত অর্থনৈতিক উদ্দেশ্য। পাশাপাশি কি ছিল, ভারতের রাজনৈতিক অনৈক্য। এই যে চলছিল তাদের মধ্যে কি হয়েছিল, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের কি ঘটেছিল, ক্ষুদ্র রাজ্যের উদ্ভব। এই যে তাদের মাঝে ক্ষুদ্র রাজ্যের উদ্ভব ঘটেছিল, সেই কারণে তাদের মধ্যে কি ছিল, রাজনৈতিক অনৈক্য ছিল এবং কলহ বিবাদও ছিল। এরই সুযোগে মোহাম্মদ ঘুরি সিদ্ধান্ত নিলেন যে কি করবেন, ভারতে অভিযান করবেন এবং ভারতে আসতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করবেন। এরপর আসে হচ্ছে মঙ্গল। এই সময়কার সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল হচ্ছে মঙ্গলরা। মঙ্গল আক্রমণের আশঙ্কায় শঙ্কিত মোহাম্মদ ঘুরির নিরাপদ আশ্রয়স্থল ছিল হচ্ছে মূলত ভারত। তিনি যদি ভারতে যদি শাসন প্রতিষ্ঠা করতে পারেন তাহলে মঙ্গল যারা ছিল, মঙ্গলের আক্রমণ থেকে তিনি কি পাবেন, রক্ষা পাবেন। এটি ছিল আরেকটি উদ্দেশ্য। এবং সর্বশেষ যেটি উদ্দেশ্য বলা হয়, ধর্মীয় উদ্দেশ্য। মুসলিমদের যে একত্ববাদের ধর্ম সেটি কোথায় প্রকাশ করতে পারেন, ভারতীয় উপমহাদেশ প্রকাশ করতে পারবেন। কেন পারবেন ভাইয়া, ভারতীয় উপমহাদেশ তখনকার সময় ছিল হিন্দুদের, একমাত্র হিন্দুদের জন্য বরাদ্দ বললেই চলে। তখন ওখানে কোনো ধরনের মুসলিমদের আবাসস্থল গড়ে ওঠেনি এবং মুসলিমের সানন্দে যাতায়াত করতে পারতো না। ফলে মুসলিমদের যে ইসলামের যে একত্ববাদের ধর্ম সেটি তারা ওখানে প্রকাশ করতে পারতো না। ফলে মুসলিমের সিদ্ধান্ত নিল যে যদি এখানে কি করা যায়, যদি ভারত অভিযান করে ভারতকে যদি মুসলিমদের শাসন, ভারতে যদি মুসলিমদের স্থায়ী শাসন প্রতিষ্ঠা করা যায় তাহলে মুসলিমরা সেখানে কি করতে পারবে, একত্ববাদের ধর্ম সানন্দে তারা দাওয়াত দিতে পারবে এবং ইসলাম ধর্মের প্রতি মানুষদেরকে আকৃষ্ট করতে পারবে এবং ইসলামের যে ভ্রাতৃত্ববোধের ধর্ম সেটি তাদের মাঝে কি হবে, শৃঙ্খলা এবং ভ্রাতৃত্ববোধের যে ধর্ম ইসলাম সেটি বয়ে আনবে এবং ভারতীয় উপমহাদেশে ইসলাম ধর্ম বিরাজমান থাকবে। এটির ফলে মূলত এই যে মোহাম্মদ ঘুরি ভারত অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন। ভাইয়া যদি প্রশ্ন আসে, যদি মোহাম্মদ ঘুরি কেন ভারত অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন বা মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের মূলত উদ্দেশ্যগুলো কি কি, তাহলে আমরা কি লিখবো, প্রথমে লিখবো হচ্ছে স্থায়ী সাম্রাজ্য গঠন। এরপরে 2-1 লাইন আমরা ব্যাখ্যা করে দিতে পারি। এরপর লিখতে পারি সুলতান মাহমুদের উত্তরসূরিদের থেকে পাঞ্জাবকে নিরাপদ রাখা। এরপরে ছিল তাদের অর্থনৈতিক উদ্দেশ্য। পাশাপাশি ছিল হচ্ছে তাদের যে অনৈক্য কলহ বিবাহ ভারতে লিপ্ত ছিল তৎকালীন ভারতে, সে ভারতীয় উপমহাদেশ থেকে সেই দ্বন্দ্ব কলহ থেকে মুক্ত রাখার জন্য মোহাম্মদ ঘুরি কি করেছিলেন, ভারতে অভিযান প্রেরণ করেছিলেন এবং পাশাপাশি ধর্মীয় উদ্দেশ্যও তাদের মধ্যে ছিল। এটি ছিল হচ্ছে মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের মূল উদ্দেশ্য বা লক্ষ্য। ওকে ভাইয়া, তোমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু কমেন্টে জানিয়ে দাও। যদি ক্লিয়ার হয় তাহলে ভাইয়া পরবর্তী স্লাইডে যাবে। হ্যাঁ ভাইয়া, ওকে ঠিক আছে। যদি তোমাদেরকে ওকে ভাইয়া তোমার ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। এবার আসি হচ্ছে মোহাম্মদ ঘুরি যে ভারতে কি হয়েছিল, ক্ষুদ্র ক্ষুদ্র যে রাজ্যগুলো সৃষ্টি হয়েছিল সেখানে কিভাবে অভিযান প্রেরণ করেছিলেন এবং কত সালে অভিযান প্রেরণ করেছিলেন। মূলত এগুলো থেকে তোমাদের এমসিকিউ কোয়েশ্চন বারবার এসে থাকে, বারবার তোমাদের এখান থেকে এমসিকিউ কোয়েশ্চন পরীক্ষায় এসে থাকে। আচ্ছা ঠিক আছে। এবার আসি হচ্ছে প্রথমে আসি হচ্ছে, আরে আল্লাহ, এটা হচ্ছে তোমাদের মুলতান। এখানে ছিল হচ্ছে মূলত কি, মুলতান এবং এটা হচ্ছে সিন্ধু। এটা এখানে লেখা ছিল হচ্ছে সিন্ধু। মুলতান এবং সিন্ধু অভিযান। মোহাম্মদ ঘুরি মূলত মুলতান এবং সিন্ধু অভিযান প্রেরণ করেছিলেন কত সালে, 1175 খ্রিস্টাব্দে। ভাইয়া এটি এমসিকিউ কোয়েশ্চনে বারবার আসে কি, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মুলতান এবং সিন্ধু অভিযান প্রেরণ করেছিলেন। মূলত কত খ্রিস্টাব্দে, 1175 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মুলতান এবং সিন্ধু অভিযান করেছিলেন। তখনকার সময়ে যখন মোহাম্মদ ঘুরি মুলতান এবং সিন্ধু অভিযান প্রেরণ করবেন তখনকার সময়ে রাজত্ব ছিল হচ্ছে মুসলিম এক সম্প্রদায়, মুসলিম শিয়া সম্প্রদায়। কারা ছিল, মুসলিম শিয়া সম্প্রদায়। কি ছিল ভাইয়া, মুসলিম শিয়া সম্প্রদায়। যখন মোহাম্মদ ঘুরি মুলতান এবং সিন্ধুতে অভিযান প্রেরণ করবে তখন
কাদের রাজত্ব ছিল এই সিন্ধু এবং মুলতান? মুসলিম শিয়া সম্প্রদায়ের কি ছিল? রাজত্ব ছিল। এবং এই যে হিন্দু শিয়া সম্প্রদায়ের হাতে তাদের রাজত্ব ছিল সিন্ধু এবং মুলতানের, তাদের সাথে মোহাম্মদ ঘুরির বিভিন্ন ধরনের লড়াই হলো এবং লড়াইয়ের ফলে মোহাম্মদ ঘুরি বিজয় লাভ করলেন এবং সিন্ধু এবং মুলতান মোহাম্মদ ঘুরির দখলে নিয়ে আসেন। কত খ্রিস্টাব্দে ভাইয়া? 1175 খ্রিস্টাব্দে। এরপর যেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে গুজরাট অভিযান। ভাই একটু তোমরা এগুলো একটু লিখে নাও, এগুলো তোমাদের এমসিকিউ কোয়েশ্চেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে কি ভাইয়া? গুজরাট অভিযান। মোহাম্মদ ঘুরি গুজরাট অভিযান প্রেরণ করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1178 খ্রিস্টাব্দে। এই যে গুজরাট অভিযান প্রেরণ করেছিলেন 1178 খ্রিস্টাব্দে, কিন্তু মোহাম্মদ ঘুরি এই গুজরাটের তখনকার সময়ে গুজরাটের রাজা কে ছিলেন? দ্বিতীয় ভীমদেব। কে? দ্বিতীয় ভীমদেব। মোহাম্মদ ঘুরি যখন গুজরাটে অভিযান প্রেরণ করেন, অভিযান পরিচালনা করেন, তখন গুজরাটের রাজা কে ছিল? দ্বিতীয় ভীমদেব। কে ছিল ভাইয়া? দ্বিতীয় ভীমদেব। কে ছিল? দ্বিতীয় ভীমদেব। এবং তিনি এটি কত সালে প্রেরণ করেছিলেন? 1178 খ্রিস্টাব্দে। যদিও বা তিনি অভিযান প্রেরণ করেছিলেন, কিন্তু তিনি গুজরাট অভিযানে তিনি ব্যর্থ হয়েছিলেন। কি হয়েছিলেন তিনি? মোহাম্মদ ঘুরি গুজরাট অভিযানে ভীমদেবের কাছে হেরে গিয়েছিলেন এবং তিনি হেরে যাওয়ার পরেও তার যে সেনা সৈন্য বাহিনী ছিল তাদের নিয়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন এবং পালিয়ে যেতে পেরেছিলেন, যদিও বা তাদের তেমন একটা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বললেই চলে। এবং পরবর্তীতে গিয়ে তিনি আবারও গুজরাট অভিযান করেছিলেন এবং পরবর্তীতে তিনি সফলতা অর্জন করেছিলেন, এগুলো অনেক পরে। আচ্ছা ভাইয়া এতটুকু পর্যন্ত থাক গুজরাট অভিযান। এর মধ্যে থেকে তোমাদের ইনশাল্লাহ এমসিকিউ কোয়েশ্চেন হয়ে যাবে, এতটুকুর বেশি যাওয়ার দরকার নেই। এরপর আসি হচ্ছে পাঞ্জাব অধিকার। তৎকালীন সময়ে পাঞ্জাব ছিল হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত। কি ছিল? সবচেয়ে বেশি বিখ্যাত। এই যে পাঞ্জাবে তখন কার শাসনাধীন ছিল? পাঞ্জাব ছিল হচ্ছে তখন খসরু মালিকের শাসনাধীনে। কার শাসনাধীনে ভাইয়া? খসরু মালিকের শাসনাধীনে। যখন মোহাম্মদ ঘুরি পাঞ্জাব অভিযান করবেন তখন পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন? খসরু মালিক। তিনি মূলত 1186 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ভাইয়া মোহাম্মদ ঘুরি পাঞ্জাব অধিকার করেন? 1186 খ্রিস্টাব্দে। খসরু মালিককে তিনি কি করেছিলেন? পরাজিত করেছিলেন এবং পাঞ্জাবে পাঞ্জাবে যে গজনী বংশ অর্থাৎ সুলতান মাহমুদের রাজত্ব ছিল, সেই গজনবী বংশের একমাত্র কি করেছিলেন? একেবারে শাসনের অবসান ঘটিয়ে দিয়েছিলেন কে? মোহাম্মদ ঘুরি। এ ছিল হচ্ছে পাঞ্জাব অধিকারের ঘটনা। পাঞ্জাব অধিকার কিভাবে করেছিলেন? তিনি খসরু মালিককে পরাজিত করে কোন সম্প্রদায়কে একদম নিমিষ করে দিয়েছিলেন? গজনবী বংশের একেবারে শাসনের অবসান ঘটিয়ে দিয়েছিলেন। কত খ্রিস্টাব্দে? 1186 খ্রিস্টাব্দে ভাইয়া। কত খ্রিস্টাব্দে? 1186 খ্রিস্টাব্দে। আচ্ছা ভাই এইটিতে একটা হচ্ছে তথ্য মিস গেছে। গুজরাট, যখন গুজরাটের তখনকার রাজধানী ছিল হচ্ছে আনহিওয়ালা। এটা তোমাদের বিশেষ করে এমসিকিউ কোয়েশ্চেনে এসে থাকে। আনহিওয়ালা গুজরাটের রাজধানী কি ছিল তখন? আনহিওয়ালা। গুজরাটের রাজধানী তখন কি ছিল? আনহিওয়ালা। ওকে ভাইয়া, আমরা তাহলে পরবর্তী স্লাইডে যাই এবং মোহাম্মদ ঘুরি কি আরো ভারতে কি অভিযান করেছিলেন। এই যে আসি হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো থেকে মূলত তোমাদের সৃজনশীল কোয়েশ্চেন হয়ে থাকে। কি প্রথমে আসি হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ, এরপরে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। মোহাম্মদ ঘুরির উল্লেখযোগ্য ভারত অভিযানের যে দুইটি যুদ্ধ হিসেবে আখ্যায়িত করা হয়, যে দুইটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল, তন্মধ্যে প্রথমটি হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয়টি হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এই যে তরাইনের প্রথম যুদ্ধ কিভাবে হয়েছিল দেখো। পাঞ্জাব অধিকারের পরে যখন মোহাম্মদ ঘুরি পাঞ্জাব অধিকার করলেন, পাঞ্জাব অধিকারের পর ভারতে তিনি কি করলেন? অস্থায়ী কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মোহাম্মদ ঘুরি দিল্লি ও আজমিরের রাজপুত্র চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ কে ছিলেন? চৌহান বংশের রাজা ছিলেন। পৃথ্বীরাজ কে ছিলেন যদি প্রশ্ন আসে তাহলে আমরা কি লিখবো? চৌহান বংশের রাজা কে ছিলেন? পৃথ্বীরাজ। এই যে পৃথ্বীরাজ চৌহান বংশের রাজা পৃথ্বীরাজের কি হয়েছিলেন? মুখোমুখি হয়েছিলেন। কখন হয়েছিলেন ভাইয়া? পাঞ্জাব অধিকারের পর ভারতে স্থায়ী কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে যখন মোহাম্মদ ঘুরি
দিল্লি ও আজমিরে প্রতি যান। তখন চৌহান বংশের রাজা ছিলেন কে? পৃথ্বীরাজ। তখন তিনি এই চৌহান বংশের রাজার সাথে কি হয়েছিলেন? মুখোমুখি হয়েছিলেন। এরপরে 1189 খ্রিস্টাব্দে চৌহান রাজের বিরুদ্ধে অগ্রসর হলে তাকে মোকাবেলা করার জন্য, অর্থাৎ কাকে? মোহাম্মদ ঘুরিকে মোকাবেলা করার জন্য পৃথ্বীরাজ উত্তর ভারতে হিন্দু রাজাদের সমন্বয়ে একটা কি করে গঠন করেন? ঐক্যজোট গঠন করেন। কি গঠন করেন ভাইয়া? মোহাম্মদ ঘুরি যখন ভারত বা তথা কি আক্রমণ করতে যাবেন, হিন্দু রাজাদের সমন্বয়ে চৌহান রাজাদের বিরুদ্ধে অগ্রসর হলেন, তখন তারা কি করলো? পৃথ্বীরাজ উত্তর ভারতে যে হিন্দু রাজা ছিল, হিন্দু রাজাদের সমন্বয়ে একটি কি গঠন করলো? কনফেডারেন্সি বা ঐক্যজোট গঠন করলেন। গঠন করে তিনি কি করলেন? 1191 খ্রিস্টাব্দে কোথায়? থানেশ্বরের নিকটবর্তী, অর্থাৎ তরাইনের যুদ্ধ। এটি কিভাবে নামকরণ হয়েছে? এই যে তরাইন নামক স্থানে যুদ্ধ হয়েছিল, সেখান থেকে মূলত তরাইনের যুদ্ধের নামকরণ। তরাইনের রণক্ষেত্রে সম্মিলিত বাহিনী এবং মোহাম্মদ ঘুরির মধ্যে তুমুল যুদ্ধ হয়। কি হয় ভাইয়া? যে তাদের ঐক্যজোট গঠন করেছিল। ঐক্যজোট কে গঠন করেছিল? পৃথ্বীরাজ, চৌহান বংশের পৃথ্বীরাজ হিন্দু যে রাজাগণ ছিল তাদেরকে ঐক্যবদ্ধ করে কি গঠন করেছিলেন? একটি কনফেডারেন্সি গঠন করেছিলেন এবং মোহাম্মদ ঘুরির সাথে তাদের সমন্বয়ে তিনি কি করেছিলেন? লড়ছিলেন। এবং পরবর্তীতে মোহাম্মদ ঘুরি সেখানে কি হয়েছিলেন? পরাজিত হয়েছিলেন। অর্থাৎ মোহাম্মদ ঘুরি তরাইনের প্রথম যুদ্ধে কি হয়েছিলেন? পরাজিত হয়েছিলেন। তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন। এই যে তরাইনের প্রথম যুদ্ধ ভাইয়া, এই তরাইনের প্রথম যুদ্ধটি কত সালে হয়েছিল? 1191 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1191 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ভাইয়া? 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবং কাদের কাদের সাথে সংঘটিত হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল মোহাম্মদ ঘুরির সাথে চৌহান বংশের রাজা পৃথ্বীরাজের। চৌহান বংশের রাজা পৃথ্বীরাজের সাথে কি যুদ্ধের সম্মুখীন হয়েছিল এবং ওই যুদ্ধে তরাইনের প্রথম যুদ্ধ অর্থাৎ মোহাম্মদ ঘুরি কি হয়েছিলেন? পরাজিত হয়েছিলেন। এই ছিল হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধের ঘটনা। এবার আসি হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এই যে তরাইনের দ্বিতীয় যুদ্ধটি কিভাবে হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল মূলত কত সালে? 1192 সালে। 1192 সালে কাদের মাঝে? আবারও পৃথ্বীরাজ চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ এবং মোহাম্মদ ঘুরির মাঝে। পৃথ্বীরাজ এবং মোহাম্মদ ঘুরির মাঝে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত কিভাবে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে 1,20,000 কত হাজার ভাইয়া? 1,20,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজের বিরুদ্ধে কি করেন? যুদ্ধ ঘোষণা করলেন। মোহাম্মদ ঘুরি যখন তরাইনের প্রথম যুদ্ধে কি করলেন? পরাজয় বরণ করলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে না, তিনি এই পরাজয় কোনো মতে মেনে নিতে পারছিলেন না এবং তিনি সিদ্ধান্ত নিলেন পৃথ্বীরাজ চৌহান বংশের রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে আবার কি করবেন? তিনি যুদ্ধ ঘোষণা করবেন। এর ফলশ্রুতিতে তিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধে কি করেন? ঘোষণা করলেন। কত হাজার সৈন্য নিয়ে? 1,20,000 সৈন্য নিয়ে তিনি কি করলেন? 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধের জন্য কি করলেন? প্রস্তুতি নিলেন এবং যুদ্ধ ঘোষণা করলেন। তখন 3 লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী ও প্রায় 150 রাজপুত রাজা নিয়ে পৃথ্বীরাজ ঘুরির কি হয়েছিল? মুখোমুখি হয়েছিল। কত হাজার ভাইয়া? 3 লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে এবং প্রায় তাদের সাথে ছিল কি? 150 কত শত ভাইয়া? 150 রাজপুত্র। 150 রাজপুত রাজা নিয়ে এ চৌহান বংশের পৃথ্বীরাজ কি করেছিল? মুসলিম বাহিনী তথা মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে কি করেছিল? যুদ্ধ ঘোষণা করেছিল। এবং এই যে 3 লক্ষ, কিন্তু মোহাম্মদ ঘুরির সাথে ছিল হচ্ছে 1,20,000। এই সৈন্যের কাছে তারা কি করেছিল? পরাজয় বরণ করেছিল। অর্থাৎ কে পরাজয় বরণ করেছিল? পৃথ্বীরাজ পরাজয় বরণ করে। অর্থাৎ তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজয় বরণ করে? পৃথ্বীরাজ। প্রশ্ন আসে ভাইয়া, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1191 খ্রিস্টাব্দে। কে পরাজিত হন? মোহাম্মদ ঘুরি তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হন। দ্বিতীয় যুদ্ধ হয়েছিল তরাইনের 1192 খ্রিস্টাব্দে। কে পরাজিত হয়েছিলেন তরাইনের দ্বিতীয় যুদ্ধে? পৃথ্বীরাজ। অর্থাৎ চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ পরাজিত হয়েছিলেন। কত শত সৈন্য নিয়েও? কত লক্ষ? তার সাথে ছিল হচ্ছে 3 লক্ষ পৃথ্বীরাজের, কিন্তু মুসলিম বাহিনী ছিল হচ্ছে 1,20,000। অর্থাৎ মোহাম্মদ ঘুরি ছিল 1,20,000 সৈন্যের কাছে। পৃথ্বীরাজ হেরে গিয়েছিলেন এবং তিনি পালিয়ে যাওয়ার সময়, অর্থাৎ পৃথ্বীরাজ যখন পালিয়ে যাচ্ছিলেন তখন মুসলিম বাহিনীর হাতে তিনি কি হয়েছিলেন?
মুসলিম বাহিনী তাকে অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল এবং তিনি মুসলিম বাহিনীদের সাথে ছিলেন। পরবর্তীতে গিয়ে তিনি কি করেন, মৃত্যুবরণ করেন, অর্থাৎ পৃথ্বীরাজ এই যুদ্ধে নিহত হয়েছিলেন, পরাজয় বরণ করে এবং নিহত হন। কে? পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ তরাইনের দ্বিতীয় যুদ্ধে কি হয়েছিলেন এবং নিহত হয়েছিলেন, পরাজিত হয়েছিলেন। এ ছিল হচ্ছে মূলত তরাইনের দ্বিতীয় যুদ্ধ এবং প্রথম যুদ্ধের ঘটনা। আচ্ছা ভাইয়া, এখান থেকে যদি তোমাদের সিকিউ কোয়েশ্চেন আসে তাহলে তোমরা পারবা কিনা ভাইয়াকে একটু কমেন্টে জানিয়ে দাও, এবং ভাইয়া যা পড়িয়েছে এতক্ষণ পর্যন্ত তা তোমাদের মাঝে ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, তাসফিয়া সুলতানা বলেছে তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হয় মোহাম্মদ ঘুরি। হ্যাঁ ভাইয়া, মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ পরাজিত হয়েছিল। ওকে, মোহাম্মদ রাশেদ আহমেদ বলেছে জি পারবো ভাইয়া। ওকে ভাইয়া, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই এখন। এবার যে মোহাম্মদ ঘুরি এতদিন অভিযান প্রেরণ করলেন, তিনি সফল হলেন। এর পরবর্তীতে তিনি কাদেরই দায়িত্ব দিলেন, তার যে কি ছিল, কুতুবউদ্দিন আইবেক এবং আচ্ছা, এবার আসি হচ্ছে কুতুবউদ্দিন আইবেককে প্রতিনিধি নিয়োগ এবং তার বিজয় অভিযান। কার বিজয় অভিযান? কুতুবউদ্দিন আইবেকের। কুতুবউদ্দিন আইবেক কে ছিলেন? মূলত মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন। মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। মোহাম্মদ ঘুরির কৃতদাস কে ছিলেন? কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক কে ছিলেন? মোহাম্মদ ঘুরির কৃতদাস। মোহাম্মদ ঘুরির পরে কে আসলেন? কুতুবউদ্দিন আইবেককে প্রতিনিধি নিয়ে ও তার বিজয় অভিযান সমূহ এখন আমরা জানবো। প্রথমে আসে হচ্ছে কালিঞ্জর জয়। কালিঞ্জর জয় তিনি কিভাবে করেছিলেন? কুতুবউদ্দিন আইবেক 1202 খ্রিস্টাব্দে। 1202 খ্রিস্টাব্দে বুন্দেলকুন্ডের রাজপুত্র। প্রশ্ন আসে ভাইয়া, বুন্দেলকুন্ডের রাজপুত চান্দেলা রাজ। বুন্দেলকুন্ডের রাজা কে ছিলেন? চান্দেলা রাজ পারমাদি দেবী। পরমার্দি দেবীকে পরাজিত করে কালিঞ্জর মুসলিম অধিকারে নিয়ে আসেন কে? কুতুবউদ্দিন আইবেক। কে ভাইয়া? কুতুবউদ্দিন আইবেক। এই কুতুবউদ্দিন আইবেক কে ছিলেন? কুতুবউদ্দিন আইবেক ছিলেন হচ্ছে মূলত মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস। তিনি কি করেছিলেন? কালিঞ্জর জয় করতে সক্ষম হয়েছিলেন। কত খ্রিস্টাব্দে ভাইয়া? 1202 খ্রিস্টাব্দে। 1202 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির কৃতদাস কুতুবউদ্দিন আইবেক কি করতে সক্ষম হয়েছিলেন? কালিঞ্জর জয় করতে সক্ষম হয়েছিলেন। যদি প্রশ্ন আসে ভাইয়া কালিঞ্জর জয় করেন কে? প্রথমে আমরা লিখবো কি? কুতুবউদ্দিন আইবেক। কত সালে জয় করেন? 1202 খ্রিস্টাব্দে। ওকে ভাই, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা তোমাদের মাঝে? যখন বুন্দেলখণ্ডের রাজা কে ছিলেন? তখন চান্দেলা রাজ পারমার্দি দেবী। কে ছিলেন ভাইয়া? চান্দেলা রাজ পারমার্দি দেবী। এই দেবীকে তিনি কি করেছিলেন? পরাজিত করেছিলেন এবং ওখানে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন কুতুবউদ্দিন আইবেক। এরপর আসি হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে দুটি ঘটনা, সেটা হচ্ছে বাংলা ও বিহার বিজয়। এই যে বাংলা বিজয়, এটি থেকে মূলত তোমাদের এমসিকিউ কোয়েশ্চন অনেকবার এসেছে এবং সামনেও আসতে থাকবে, এমনকি তোমরাও পাইতে পারো। এই যে ভাইয়া দেখো, বাংলা এবং বিহার বিজয় কারা করেছিলেন এবং কিভাবে হয়েছিল? যখন কুতুবউদ্দিন আইবেক উত্তর ভারতের রাজ্য বিস্তারে কি মনোনিবেশ করেছিলেন, ব্যস্ত থেকেছিলেন, তখন তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। যদি প্রশ্ন আসে ভাইয়া ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কে, তাহলে তোমরা কি লিখবা? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ছিলেন মূলত তুর্কি সেনাপতি। কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোথাকার সেনাপতি ছিলেন? যদি প্রশ্ন আসে তাহলে কি লিখবা? তুর্কি সেনাপতি। কোথাকার সেনাপতি ছিলেন? তুর্কি সেনাপতি। তিনি মূলত পূর্ব ভারতের বিহার ও বাংলা অধিকার করেছিলেন। কে করেছিলেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বিহার এবং বাংলা কি করেছিলেন? অধিকার করেছিলেন। কত সালে করেছিলেন এবং কিভাবে করেছিলেন তারই প্রশ্ন নিয়ে এখন আসছি। এই যে দেখো 1197 খ্রিস্টাব্দে যখন তিনি কি করবেন? বিহারে আক্রমণ করবেন, তখন পাল বংশের শাসন ছিল কোথায়? ভারতবর্ষে। ইন্দ্রমানকে পরাজিত করেছিলেন এবং উদন্তিপুর অধিকার করেন। এই উদন্তিপুর এটা কোথায় অবস্থিত? এটা ছিল হচ্ছে বিহারে। উদন্তিপুর ভাই এটা কোথায় অবস্থিত? বিহারে। এই যে দেখো 1197 খ্রিস্টাব্দে পাল বংশের শাসক ইন্দ্রমানকে
ইন্দ্রমানকে পরাজিত করে বিহারের উদন্তিপুর অধিকার করেছিলেন। কে করেছিলেন ভাইয়া? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এরপর আসি হচ্ছে তিনি সর্বশেষ যে বিজয়টি করেছিলেন সেটি হচ্ছে বাংলা বিজয়। এই যে দেখো ভাইয়া বাংলা বিজয়, এই বাংলা বিজয় থেকে বারবার কোয়েশ্চেন আছে। বাংলা বিজয় করেন কত সালে? 1204 খ্রিস্টাব্দে নদিয়া আক্রমণ করে সেন বংশের রাজা। যখন তিনি বাংলা আক্রমণ করবেন তখন সেন বংশের রাজা কে ছিলেন? লক্ষণ সেন। কে ছিলেন ভাইয়া? লক্ষণ সেন। এই লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কে ভাইয়া? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে, কাকে ভাইয়া? লক্ষণ সেনকে, সেন বংশের রাজা লক্ষণ সেনকে পরাজিত করে কি অধিকার করেছিলেন? বাংলা জয় করেছিলেন এবং বাংলায় কি করেছিলেন? মুসলিম শাসন প্রতিষ্ঠিত করেছিলেন। হ্যাঁ ভাইয়া, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে? 1204 খ্রিস্টাব্দে নদিয়া আক্রমণ করেছিলেন এবং সেখানে সেন বংশের রাজা কে ছিলেন? লক্ষণ সেন। এই যে ভাইয়া এটা থেকে বারবার প্রশ্ন আসে, মোহাম্মদ গুরি যখন কি আক্রমণ করেছিলেন? মোহাম্মদ গুরির নেতৃত্বে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন তখন ওখানকার সেনাপতি কে ছিলেন? সেন বংশের রাজা ছিলেন লক্ষণ সেন। তখন ওখানকার রাজা কে ছিলেন? লক্ষণ সেন। কে ছিলেন ভাইয়া? তখন বাংলার রাজা কে ছিলেন? লক্ষণ সেন। এই লক্ষণ সেনকে মূলত 1204 খ্রিস্টাব্দে পরাজিত করে বাংলা জয় করে নেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এই ছিল হচ্ছে মূলত বাংলা ও বিহার বিজয়ের ঘটনা। এবার আসি হচ্ছে ভাইয়া ভারতে কেন মোহাম্মদ গুরি সফলতা অর্জন করেছিলেন সে বিষয় নিয়ে। ওকে ভাই, কেন মোহাম্মদ গুরি ওই যে ভারতে এতগুলো অভিযান প্রেরণ করলেন এবং সফল হয়েছিলেন? যদি বা তিনি 2-1টা যুদ্ধে পরাজয় বরণ করেছিলেন, যেমন মনে করো তোমাদের গুজরাট অভিযান এবং কোথায় তরাইনের প্রথম যুদ্ধে তিনি কি হয়েছিলেন? ব্যর্থ হয়েছিলেন। তবু তিনি কেন এত অভিযান প্রেরণ করেও সফল হয়েছিলেন? মূলত এখন আসছি সেই সাফল্যের কারণসমূহ নিয়ে। প্রথম কারণ ছিল হচ্ছে ভারতীয় উপমহাদেশ কি ছিল? রাজনৈতিক অনৈক্য। তাদের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক ঐক্য ছিল না। একটি জাতের মধ্যে যদি রাজনৈতিক ঐক্য না থাকে তখন সেখানে যে কেউ আক্রমণ করতে পারে এবং আক্রমণ করলে সেটি তাদের মধ্যে সামাল দেওয়ার মতো, তাদের যে উপর যে অ্যাটাক করবে সেটি প্রতিহত করার মতো তাদের মধ্যে কোনো ধরনের শক্তি থাকে না এবং কেউ যদি ডাক দেয় তখন সবাই একসাথে আসে না। এরই ফলে মূলত মোহাম্মদ গুরি যখন ভারত আক্রমণ করছিলেন তখন ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো ছিল মুসলমানদের জন্য, এই মুসলমানদের শাসনাধীনে নিয়ে আসা একদম সহজ ব্যাপার হয়ে গিয়েছিল। ফলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বলো, তারপর মোহাম্মদ গুরি, এরা কি অর্জন করতে সক্ষম হয়েছিল? ভারতে যে অভিযানগুলো প্রেরণ করেছিল এবং সে অভিযানগুলোর ফলশ্রুতিতে তারা ভারত অভিযানে সফল হয়েছিল। ভারতের রাজনৈতিক কি ছিল? অনৈক্য ছিল। এরপর আসে হচ্ছে মুসলমানদের উন্নত সামরিক সংগঠন এবং আধুনিক কি ছিল? যুদ্ধাস্ত্র ছিল। মুসলমানদের হাতে তখন কি ছিল ভাইয়া? উন্নত সামরিক সংগঠন। তারা যেহেতু মুসলমানদের একত্ববাদের ধর্ম ছিল এবং তারা কি হয়েছিল? একত্ববাদের ধর্ম যেহেতু ছিল, তারা ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হয়েছিল। পাশাপাশি তারা ছিল সুসংগঠিত। তারা একজনের ডাকে সবাই সাড়া দিত এবং পাশাপাশি তাদের রণকৌশল, যুদ্ধে যে রণকৌশল ছিল সেগুলো ছিল হচ্ছে আধুনিক মানের। এই কারণে মূলত ভারতে গুরি সফলতা অর্জন করেছিলেন। এরপর আসি হচ্ছে ভারতীয়র মধ্যে সামাজিক বৈষম্য। এই যে ভারতীয়দের মধ্যে সামাজিক বৈষম্য বলতে কি ভাইয়া? ওই যে তাদের হিন্দুদের প্রাধান্য ছিল এবং তাদের যে গোত্র বিভেদ ছিল, এই যে 4 ধরনের গোত্র বিভক্ত হয়েছিল, তারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই যে তারা নিগৃহীত ছিল, নিচের যে 2 জাতি ছিল বৈশ্য এবং শূদ্র, তাদেরকে যেভাবে তারা নিগৃহীত করে রেখেছিল এবং তাদেরকে যেভাবে শোষণ করছিল, তারা এরই প্রতিবাদ করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের যে ইসলাম যে একত্ববাদের ধর্ম এবং ইসলাম যে শান্তির ধর্ম, এরই ছায়াতলে তারা দিন দিন চলে আসতে থাকে এবং তারা এদেরকে হারিয়ে ফেলে এবং সামাজিক বৈষম্য সমূহের কারণে তাদের মধ্যে থেকে দলে দলে মানুষ দূরে সরে যেতে থাকে এবং ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উদ্ভব হয়েছিল। এটি ছিল হচ্ছে মূলত তাদের সামাজিকভাবে সমস্যা এবং সামাজিক বৈষম্য।
এরপর আসি হচ্ছে মুসলমানদের যে ধর্মীয় প্রেরণা ছিল এবং উদ্দীপনা ছিল। মুসলমানরা সবসময় চাইতো কি তাদের ওখানে কি কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে এবং তাদের যে একত্ববাদের ধর্ম সেটিতে দাওয়াত দিবে, এবং মুসলমানরা তখন একত্ববাদের ধর্মে বিশ্বাসী ছিল এবং তারা কি করত, সবাই ঐক্যবদ্ধভাবে থাকতো, তারা ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ ছিল এবং পাশাপাশি তাদের মধ্যে কি ছিল, ধর্মীয় যে প্রেরণা ছিল সেটা সবার ক্ষেত্রে ছিল। এরপর আসি হচ্ছে মুসলমান কৃতদাসদের মুসলমান যে কৃতদাস ছিল, যেমন মনে করো মোহাম্মদ ঘুরির কৃতদাস যারা কুতুবুদ্দিন আইবেক এবং বখতিয়ার খলজি, তারা কি ছিল, তারা ছিল হচ্ছে সবচেয়ে বেশি যুদ্ধ কৌশলে এবং পারদর্শী। তাদেরকে মোহাম্মদ ঘুরি যেভাবে পাঠিয়েছিল এবং সেট করে দিয়েছিল, তারা সেভাবে যুদ্ধ অভিযান প্রেরণ করেছিল এবং পরবর্তীতে গিয়ে তারা কি হয়েছিল, সফল হয়েছিল। এ ছিল হচ্ছে মূলত ভারতে ঘুরির সাফল্যের কারণ, ভারতে ঘুরির মোহাম্মদ ঘুরির সাফল্যের কারণ। ওকে ভাইয়া, যদি প্রশ্ন আসে তোমাদের ভারতে মোহাম্মদ ঘুরি কেনই বা সফলতা অর্জন করেছিলেন, এ নিয়ে যদি তোমাদের যদি প্রশ্ন আসে তাহলে তোমরা এই কারণগুলো উল্লেখ করে দিতে পারবা। আচ্ছা ভাই, এরপর আসে হচ্ছে ঘুরি বংশের পতন। এই যে ঘুরি বংশ ছিল, ঘুরি বংশের পতন হয়েছিল কিভাবে এবং কত খ্রিস্টাব্দে? এই যে দেখো, ঘুরি বংশের পতন হয়েছিল মূলত, ঘুরি কে ছিলেন, অপুত্রক অবস্থায় ছিলেন। মোহাম্মদ ঘুরি ছিলেন কেমন? মোহাম্মদ ঘুরির মূলত কোনো ধরনের কি ছিল না, পুত্র সন্তান কি ছিল না। মোহাম্মদ ঘুরির কি ছিল না, পুত্র সন্তান ছিল না। যেহেতু তিনি অপুত্রক অবস্থায় মারা গেলেন 1206 খ্রিস্টাব্দে, তার ভ্রাতুষ্পুত্র তথা ভাইয়ের পুত্র মাহমুদ ঘুরি কে শাসনাধীনে আসেন, তখন মাহমুদ ঘুরি সিংহাসনে কি হন, অধিষ্ঠিত হন। এই যে মাহমুদ ঘুরি আসলেন সিংহাসনে, তিনি ছিলেন মূলত কি, অত্যন্ত দুর্বল প্রকৃতির এবং অযোগ্য। এই যে তিনি ছিলেন দুর্বল এবং অযোগ্য, তারই সুযোগে, তার দুর্বলতার সুযোগে মোহাম্মদ ঘুরির যে সহযোগীরা ছিল, যেমন মনে করো তাজউদ্দিন ইয়ালদুস যিনি ছিলেন, তিনি গজনিতে কি করেন, এই যে গজনিতে তিনি শাসন প্রতিষ্ঠা করে ফেলেন। কার ইয়াতে? যখন মাহমুদ ঘুরি শাসনাধীনে অধিষ্ঠিত হলেন এবং মোহাম্মদ ঘুরি মৃত্যুবরণ করলেন, তখন তাদের কি হয়ে যায়, এই যে রাজ্যের দুর্বলতা সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়? এই যে মাহমুদ ঘুরি ছিলেন, তিনি অত্যন্ত দুর্বল এবং অযোগ্য ছিলেন। সে তার অযোগ্যতা এবং দুর্বলতার সুযোগে মোহাম্মদ ঘুরির যারা কৃতদাস ছিলেন, তারা কি করলেন, গজনিতে তাজউদ্দিন ইয়ালদুস তার শাসনাধীন প্রতিষ্ঠা করলেন এবং নাসিরউদ্দিন কুবাসা কোথায় প্রতিষ্ঠা করলেন, সিন্ধুতে তার শাসনাধীন প্রতিষ্ঠা করলেন এবং কুতুবুদ্দিন আইবেক দিল্লিতে কি করলেন, কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে ফেললেন। এভাবেই এরা যখন দিল্লিতে এবং সিন্ধুতে এবং গজনিতে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে ফেললেন, তখন আর এই যে ঘুরি বংশ ছিল, সেই ঘুরি বংশ একেবারে কি হয়ে যায়, একেবারে ঘুরি বংশ নিঃশেষ হয়ে যায়। ঘুরি বংশ কি হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। এভাবে হচ্ছে এটি ছিল হচ্ছে মূলত ঘুরি বংশের পতনের কারণ। কি ছিল? ঘুরি বংশের পতনের মূল কারণ ছিল হচ্ছে মোহাম্মদ ঘুরি মূলত কি ছিলেন, নিষ্পুত্রক অবস্থায় ছিলেন এবং তার যে ভাইয়ের পুত্র তার পরিবর্তে শাসনাধীনে আসছিলেন, তিনি ছিলেন মূলত অযোগ্য এবং দুর্বল। তারই সুযোগে মোহাম্মদ ঘুরির যে কৃতদাসগুলো ছিলেন, তারা সিন্ধু, গজনি এবং দিল্লিতে কি করে ফেলেন, তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে ফেলেন। এরপরে গজনি বংশ একেবারে ঘুরি বংশে কি হয়ে যায়, গজনি বংশের মতো ঘুরি বংশ একদিন কি হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। গজনি বংশের মতো ঘুরি বংশ কি হয়ে যায় ভাইয়া, নিঃশেষ হয়ে যায়। এ ছিল হচ্ছে মূলত প্রথম অধ্যায়ের শেষ আলোচনা এবং পূর্ণাঙ্গ আলোচনা। এবার আমরা, আচ্ছা ভাই, তোমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানিয়ে দাও। যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে ভাইয়াকে জানাও, ভাইয়া এখন উত্তর দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে ভাইয়া। যদি প্রবলেম হবে, ভুল হলে ওকে তোমাদের অবশ্যই পিডিএফ দিয়ে দেওয়া হবে। এবার আসি হচ্ছে আমরা যে এখন যে পড়লাম সেই বিষয়ের উপরে একটা সৃজনশীল প্রশ্ন দেখব এবং পাশাপাশি কি দেখব, 5টা এমসিকিউ কোয়েশ্চেন দেখব। ওকে ভাইয়া, এই এমসিকিউ কোয়েশ্চেনগুলোর তোমরা ঝটপট উত্তর দিয়ে দিবা। আশা করছি তোমরা এই এমসিকিউ কোয়েশ্চেনগুলোর উত্তর দিতে পারবা। এমসিকিউ কোয়েশ্চেনগুলো মূলত আমি যা পড়িয়েছি এরই মধ্য থেকে করা। উত্তর দাও ভাইয়ারা, ঝটপট কমেন্টে উত্তর দিয়ে দাও। প্রথমটি কি দেখাও, ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠাপিত করেন কে?
ভাইয়া জটপট উত্তর দিয়ে দাও, ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত করেন কে? ইসলাম জানিয়েছে, অনেক ভালো লাগছে ভাইয়া। ওকে, ঠিক আছে। পিডিএফ তোমাদেরকে তোমাদের যে গ্রুপ আছে স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ 2-তে অবশ্যই দিয়ে দেওয়া হবে। এক নাম্বার গ, ভেরি গুড। আয়রা ইসলাম আর আফরিন উত্তর দিয়েছে হচ্ছে এক নাম্বার কি, ঘ, মোহাম্মদ গুরি। ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত করেন কে? মোহাম্মদ গুরি। তুষ্টি রায় উত্তর দিয়েছেন গ। ওকে, সবার উত্তর সঠিক হয়েছে, তোমাদেরকে ধন্যবাদ। এবার আসি হচ্ছে দ্বিতীয় প্রশ্নে। তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে? জটপট উত্তর দাও, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়? বলো। তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? ভেরি গুড, মোহাম্মদ সাকিবুল ইসলাম উত্তর দিয়েছে 1191 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে ভাইয়া? 1191 খ্রিস্টাব্দে। এবং তরাইনের যদি দ্বিতীয় যুদ্ধ বলে তাহলে উত্তর করবা কি 1192 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1192 খ্রিস্টাব্দে। আচ্ছা ভাই, যদি প্রশ্ন আসে তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হন, তাহলে লিখবা হচ্ছে মোহাম্মদ গুরি। মোহাম্মদ গুরি কি হন? তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হন। দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? পৃথ্বীরাজ। কে ভাইয়া? পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? পৃথ্বীরাজ। ওকে ভাইয়া, তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আসি হচ্ছে তৃতীয় প্রশ্নে। বলো, বলেছিলাম তোমাদের পড়ানোর সময় বখতিয়ার খলজি কত সালে বাংলা জয় করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কত সালে বাংলা জয় করেন? কত খ্রিস্টাব্দে? লাইজা আক্তার তোমার উত্তর দিয়েছে হচ্ছে 1200। অবশ্যই, ভেরি গুড। বখতিয়ার খলজি কত সালে বাংলা জয় করেছিলেন? 1204 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ভাইয়া? 1204 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি বাংলা জয় করেন। এবার আসি ভাইয়া চতুর্থ প্রশ্নে। এই যে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, তরাইনের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেছিলেন বলো? তরাইনের প্রথম যুদ্ধে কে জয়লাভ করে? মোহাম্মদ সাকিবুল ইসলাম উত্তর দিয়েছে হচ্ছে পৃথ্বীরাজ। ভেরি গুড। তরাইনের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেছিলেন? পৃথ্বীরাজ। কে ভাইয়া? পৃথ্বীরাজ জয়লাভ করেছিলেন তরাইনের প্রথম যুদ্ধে। বলো, এবার বলো, এটা বলো। মোহাম্মদ গুরি যখন ভারত অভিযান করলেন, মোহাম্মদ গুরি ভারত অভিযানকালে বাংলায় কার রাজত্ব ছিল? সর্বশেষ স্লাইডের আগের স্লাইডে এটি পড়িয়েছি। মোহাম্মদ গুরির ভারত অভিযানকালে বাংলায় কার রাজত্ব ছিল? 5 নাম্বার এমসিকিউর উত্তর দিয়ে দাও। মোহাম্মদ গুরির ভারত অভিযানকালে বাংলায় কার রাজত্ব ছিল? ভেরি গুড। সুমাইয়া প্রধান উত্তর দিয়েছে লক্ষণ সেন। কার রাজত্ব ছিল ভাইয়া? লক্ষণ সেনের রাজত্ব ছিল। কার রাজত্ব? লক্ষণ সেনের। মোহাম্মদ গুরি যখন ভারত অভিযান করেন তখন বাংলায় কার রাজত্ব ছিল? লক্ষণ সেনের। এ ছিল হচ্ছে তোমাদের এমসিকিউ প্রশ্ন। এবং আজকের যে ক্লাসটি হয়েছে এটির উপর ভিত্তি করে তোমাদের একটি সৃজনশীল কোয়েশ্চন থাকলো। এটির ঝটপট তোমরা ভাইয়াকে উত্তর জানিয়ে দাও।
বলো, প্রথমে বলো রাজা দাহিরের, এই যে রাজা দাহিরের স্ত্রীর নাম কি ছিল? গতকালকে পড়িয়েছি ভাইয়া, গতকালকের মানে বিগত ক্লাসটি যারা করেছো তারা অবশ্যই এটির উত্তর পারবা। রাজা দাহিরের স্ত্রীর নাম কি ছিল? ঝটপট উত্তর দিয়ে দাও, রাজা দাহিরের স্ত্রীর নাম কি ছিল? ভেরি গুড মিস টুমাই আক্তার উত্তর দিয়েছে রানীবাই। হ্যাঁ, রাজা দাহিরের স্ত্রীর নাম কি ছিল? প্রথম স্ত্রীর নাম ছিল হচ্ছে রানীবাই। রানীবাই। এরপর আসা হচ্ছে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন কে? প্রথমে এটি বলো, তারপরে বলবা হচ্ছে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন? ভারতবর্ষে নৃতত্ত্বের জাদুঘর বলেছিলেন কে? প্রথমে এটির উত্তর করবা, তারপর উত্তর করবা হচ্ছে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়েছিল কেন? ক্লাস মিস করছি, ঠিক টাইমে না আসলে তো ক্লাস অবশ্যই মিস করবা। আচ্ছা, ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন হচ্ছে মূলত ভিনসেন্ট স্মিথ। কে ভাইয়া? ভিনসেন্ট স্মিথ মূলত ভারতবর্ষকে কি বলেছেন? নৃতত্ত্বের জাদুঘর বলেছেন। এই যে ভারতবর্ষকে, হ্যাঁ, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ, মোহাম্মদ আরফাত, আইরিন সুলতানা জানিয়েছে ভিনসেন্ট। ভেরি গুড, ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন কে? ভিনসেন্ট স্মিথ। এখন আসি ভাইয়া, ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর কেন বলা হয়েছে? মূলত ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলার কারণ কি ছিল? ভারতীয় উপমহাদেশে তৎকালীন সময়ে কি অসংখ্য জাতি, বর্ণ এবং গোষ্ঠীর এবং নানা ধর্মের কি বাস করতো? লোক বসবাস করত। আর এই কারণে ভারতবর্ষকে কি বলা হয়? নৃতত্ত্বের জাদুঘর বলা হয়। কি বলা হয় ভাইয়া? নৃতত্ত্বের জাদুঘর বলা হয়। যেহেতু ভারতবর্ষে নানা গোষ্ঠী, বর্ণ ও ধর্মের লোক বাস করে। তাই ভারতীয় উপমহাদেশ, ভারতবর্ষকে কি বলা হয়? নৃতত্ত্বের জাদুঘর বলা হয়। আচ্ছা, এবার বলো, এবার উদ্দীপকটি পড়ো এবং তোমাদের উদ্দীপক যে গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর ভাইয়াকে কমেন্টে জানিয়ে দাও। যেমন মনে করো আহমদ শাহ, উদ্দীপকটি কি? আহমদ শাহ 1748 খ্রিস্টাব্দে সিরহিন্দ আক্রমণ করেন। কি আক্রমণ করেন? সিরহিন্দ আক্রমণ করেন। কিন্তু সিরহিন্দের শাসক মিনুল মুলুক মানপুরের প্রথম যুদ্ধে, ভাইয়া মনে রাখো, প্রথম যুদ্ধে তাকে কি করেছিলেন? পরাজিত করেছিলেন। পরবর্তীতে আহমদ শাহ 1749 খ্রিস্টাব্দে শক্তিশালী বাহিনী নিয়ে দ্বিতীয় যুদ্ধে শাসনকর্তাকে কি করেন? সিরহিন্দের পরাজিত করেন। আহমদ শাহ বিজয়ী অঞ্চলে তার সেনাপতিকে দায়িত্ব প্রদান করে রাজধানীতে কি করেছিলেন? প্রত্যাবর্তন করেছিলেন। বলো, উদ্দীপকে উল্লেখিত ঘটনার সাথে তোমার পঠিত কোন ঘটনার মিল রয়েছে? জটপট ভাইয়াকে কোন ঘটনার মিল রয়েছে সেটির উত্তর দিয়ে দাও। কোন ঘটনার মিল রয়েছে? উদ্দীপকে উল্লেখিত ঘটনার সাথে তোমার পঠিত কোন ঘটনার মিল রয়েছে? ভেরি গুড, ফাহিম আহমেদ উত্তর দিয়েছে তরাইনের প্রথম যুদ্ধ। হ্যাঁ, তরাইনের প্রথম যুদ্ধের কি রয়েছে ভাইয়া? মিল রয়েছে। কেন মিল রয়েছে? 1748 সিরহিন্দ আক্রমণ করেন, কিন্তু সিরহিন্দের শাসক প্রথম যুদ্ধে তাকে কি করে? পরাজিত করে। পরবর্তীতে তিনি 1749 খ্রিস্টাব্দে শক্তিশালী বাহিনী নিয়ে দ্বিতীয় যুদ্ধে সিরহিন্দের শাসনকর্তাকে কি করতে সক্ষম হয়েছিলেন? পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। এখানে মূলত কয়টি যুদ্ধ সংঘটিত হয়েছিল? দুইটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। কি কি? একটা হচ্ছে প্রথম যুদ্ধ, আরেকটি দ্বিতীয় যুদ্ধ। এটি কিসের সাথে মিল রয়েছে? তরাইনের মোহাম্মদ গুরির সাথে যে চৌহান বংশের পিতৃরাজের যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ, সেই দুটিরই মিল রয়েছে।
সুতরাং মূলত তোমরা উদ্দীপক ঘটনার সাথে তোমার পরিচিত কোন ঘটনার মিল রয়েছে? তরাইনের যুদ্ধের সাথে কি রয়েছে? মূলত মিল রয়েছে। এবং কিভাবে মিল রয়েছে সেই মিলগুলো তোমরা এখানে লিখে দিলে তোমাদের গ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। হ্যাঁ, মোহাম্মদ জিহাদ হাওলাদার বলেছে কোয়েশ্চনটা দেওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই দিয়ে দিব। তোমাদের এই কোয়েশ্চনের সাথে পূর্বে যে ক্লাস হয়েছে ওই ক্লাসের উপরে তোমাদের 2টি সৃজনশীল এই ক্লাসের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে, ওইগুলো তোমাদের একসাথে পেয়ে যাবে তোমরা। এরপর আসি হচ্ছে 4 নম্বর প্রশ্ন। উক্ত শাসকের সামরিক সফলতার কারণগুলো উদ্দীপকের আলোকে কি করো? বিশ্লেষণ করো। উক্ত শাসক বলতে কে? উক্ত শাসক কে ছিলেন? মোহাম্মদ ঘুরি। কে ভাইয়া? মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরির এই যে পরবর্তীতে তিনি কেন বা সফল হয়েছিলেন সেই সফলতার কারণগুলো উল্লেখ করে দিলে গ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। ওকে ভাইয়া, তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কিনা জানিয়ে দাও। এই প্রশ্নের উত্তর অবশ্যই তোমাদের স্লাইডে আমি পড়িয়েছি, স্লাইডে আছে, ওখান থেকে একটু দেখে নিবা। এবং পাশাপাশি তোমরা যারা নোট শেয়ার করেছো পূর্বের ক্লাসের উপর ভিত্তি করে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক ভালো নোট শেয়ার করেছো। পাশাপাশি তোমাদের একটি কাজ ঘাটতি রয়েছে, সেটি হচ্ছে সুলতান মাহমুদ যে 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত যে 17টি ভারতে অভিযান প্রেরণ করেছিলেন, সেখানে তিনি সফল হয়েছিলেন। সে ঘটনা বলে তোমরা সাল সহ দাও নাই ভাইয়ার স্লাইডে নাই বিদায় তোমরা যে সাল সহ দিবে না, এটা কোনো কারণ হতে পারে না। তোমরা অবশ্যই এগুলো বইয়ে দেখবা। একটু ভাইয়া যা পড়িয়েছে তা অবশ্যই বইয়ের সাথে একটু মিলিয়ে নিবা। পাশাপাশি বইয়ে তোমাদের MCQ আছে এবং পাশাপাশি তোমাদের বইয়েও সৃজনশীল কোয়েশ্চেন আছে, এগুলোর সাথে মিলিয়ে নিবা। পাশাপাশি তোমাদের যে সহায়ক বই আছে, গাইড আছে, গাইড বইয়ের সাথে দেখে নিবা কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে ভাইয়া পড়িয়েছে এবং ওটার সাথে মিল রয়েছে। যে আজকে যে ক্লাসটি হলো সেটার সাথে যে বিষয়গুলো এবং প্রশ্নগুলো মিল রয়েছে সেগুলো একটু ওখান থেকে দেখে নিবা। দেখে নিলে কী হবে, তোমাদের ফাইনাল পরীক্ষার আগে তোমাদের জন্য একটি ভালো প্রস্তুতি এখন থেকে হয়ে যাচ্ছে এবং তোমরা ফাইনালে ভালো করবা, এতটুকু পর্যন্ত তোমরা আশা রাখতে পারো। ওকে ভাইয়া, তোমরা আজকের ক্লাসের উপর ভিত্তি করে তোমরা যে নোট শেয়ার করবা সেখানে অবশ্যই আজকে যে সৃজনশীল কোয়েশ্চনটি দিয়েছি এটির উত্তর লিখে দিবা। এটির উত্তর কি দিবা? লিখে দিবা। ওকে ভাইয়া, তোমাদের ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নাও। আজকের ক্লাসটি হচ্ছে এ পর্যন্ত। আজকে এখানেই দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের এখানে ইতি টানছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে, আসসালামু আলাইকুম।